কয়েকদিন আগেও মনে হচ্ছিল ইরানের পতন এখন শুধু সময়ের ব্যাপার। পশ্চিমা দেশগুলো বলছিল ইরানের মানুষ ক্ষুব্ধ, অর্থনীতি দুর্বল, সরকার চাপের মুখে। এই সুযোগে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল এমন একটা আবহ তৈরি করেছিল যেন আরেকটু চাপ দিলেই খামেনি সরকারের পতন হয়ে যাবে। যুদ্ধের হুমকি, নিষেধাজ্ঞা, কড়া বক্তব্য সবই চলছিল। কিন্তু বাস্তবতা পুরোই আলাদা। যত হুমকি আসুক, সরাসরি হামলার আর সাহস করতে পারছে না ট্রাম্প। কারণ ইরানের প্রশ্নে এখন এক হয়েছে সৌদি, ওমান, কাতার সহ সব ভাইরা এক হয়েছে মুসলিম দেশগুলোর স্পষ্ট বার্তা। এই গল্পের সবচেয়ে বড় মোড় আসে মুসলিম দেশগুলোর অবস্থান থেকে। সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এরা সবাই একসঙ্গে বলেছে তারা ইরানে হামলার পক্ষে নয়। মিশরের অবস্থানও একই রকম। এটা শুধু বক্তব্য নয়, এর পেছনে বড় বাস্তবতা আছে। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালাতে চায় তাহলে সৌদি আরবের ভূমি ও আকাশসীমা ব্যবহার করা ছাড়া বাস্তব কোনো পথ নেই। সৌদি আরব যদি অনুমতি না দেয় তাহলে পুরো সামরিক পরিকল্পনাই ভেস্তে যায়। এই কারণে সৌদি আরবের না বলাটা ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ট্রাম্প আর ইসরায়েল চেষ্টা করেছিল ইরানের ভেতরের বিক্ষোভকে কাজে লাগাতে। রেজা পাহলভি প্রকাশ্যে বলেছে সেও পাশে আছে। এমন কথাও বলা হচ্ছিল বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে। কিন্তু এই পরিকল্পনা খুব দ্রুত ভেঙে পড়ে। মুসলিম দেশগুলো পরিষ্কার করে বুঝিয়ে দেয় রেজা পাহলভির কোনো বাস্তব সুযোগ নেই। তাকে দিয়ে ইরানের মতো দেশ চালানো সম্ভব নয়। তার রাজনৈতিক সামর্থ্য নিয়েই তারা প্রশ্ন তোলে। ফলে যাকে সামনে রেখে সরকার পরিবর্তনের স্বপ্ন দেখা হচ্ছিল সেই কার্ডটাই অকেজো হয়ে যায়। অনেকে ভেবেছিল ইরানের ভেতরে ভাঙন তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ইরানের সেনাবাহিনী এখনও সরকারের কথা শুনছে। রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি, এমনকি রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের ফাঁসি দেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এই অবস্থায় ট্রাম্প হঠাৎ বলে বসে ইরানে যারা বিক্ষোভ করেছে যেহেতু তাদের ফাঁসি দেওয়া হবে না, এজন্যই আর হামলা করছে না যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্পের কথা এমনিতে খুব একটা বিশ্বাসযোগ্য না। এর মধ্যে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের বক্তব্য আসলে হামলা পিছিয়ে দেওয়ার জন্য একটি ব্যাখ্যা। অর্থাৎ ট্রাম্প কথায় যুদ্ধের কথা বললেও কাজের সময় নিচ্ছে। ইরানে যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে সেটাকে পুঁজি করে মুসলিম বিশ্বে কেউই শান্তিতে থাকতে পারবে না। তখন মুসলিম দেশগুলো আর আমেরিকার উপর ভরসা করতে পারবে না। এই ভয়টাই এখন কাজ করছে মুসলিম বিশ্বের দেশগুলোর ভেতর। ইরান কোনো নতুন রাষ্ট্র না, এর আছে প্রায় 5000 বছরের ইতিহাস। ইতিহাস বলছে ইরানকে বাইরের শক্তি কখনো দখল করে রাখতে পারেনি। এই বাস্তবতাটাও ট্রাম্প ভালো করেই জানে। ইরানের কাঠামো ইরাক বা ভেনেজুয়েলার মতো নয়। খামেনি না থাকলে পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, এমনটাই ভাবা ভুল। ইরানের ক্ষমতা এক ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই। পুরো কাঠামো ভাঙতে হলে কার্যত পুরো মুসলিম শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, যা বাস্তবে একেবারে অসম্ভব। এই কারণেই ইরানকে অপ্রতিরোধ্য বলা হয়। ইরানের সরকার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আরব দেশগুলোতে আমেরিকার অস্ত্র বিক্রি কমে যাবে, আর এটাই বাস্তবতা। কারণ ইরানের হুমকি দেখেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে এবং প্রভাব ধরে রাখে। এই জুজুর ভয় যদি হারিয়ে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার নিয়ন্ত্রণ দুর্বল হবে। এই কারণেই যুক্তরাষ্ট্র আপাতত ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে চাইছে না। সবার চোখ যখন ইরানের দিকে, সেই সময় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এই ঘোষণা দেন। এরপর মিশরের রাজধানী কায়রোয় হামাস সহ ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়। অথচ যুদ্ধবিরতির প্রথম ধাপের অনেক শর্তই এখনো পূরণ হয়নি।
মুসলিম দেশগুলোর ভূমিকা তো এখনও সীমিত। বিশ্লেষকদের মতে ট্রাম্প একদিকে গাজা ইস্যু সামনে এনে চাপ সামলাচ্ছে, অন্যদিকে ইরান ইস্যুতে সময় নিচ্ছে। রাশিয়া ও চীন এই দুই দেশই ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে। ভেনেজুয়েলার পর চীনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ এখন ইরান। এই কারণে সৌদি, কাতার বা ওমান কি বলছে তা নয়, বরং রাশিয়া ও চীনের অবস্থানই এখানে সবচেয়ে বেশি কাজ করেছে। এমনকি ইসরায়েল পর্যন্ত রাশিয়ার কাছে প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে যে তারা ইরানে হামলা করবে না। আর সবচেয়ে বড় কথা, ট্রাম্পের কথা আর কাজের ফারাক। ট্রাম্প এখনও হুমকি দিচ্ছে। তার আশপাশের লোকজন, বিশেষ করে ইসরায়েল, চায় ইরান ইস্যু আরও উস্কে উঠুক। বিশ্ব মিডিয়ার চোখ স্বাভাবিকভাবেই ইরানের দিকে। এই ফাঁকে তারা একই সঙ্গে গাজার বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে। অনেকটা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। এটাও ঠিক যে ট্রাম্প ইরানে আক্রমণের সময়টা পিছিয়ে দিয়েছে, তবে হামলা যে তারা করবে না এটা ভাবার কারণ নেই। এসবের মধ্যেই আবারও দেশটিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানের অর্থনীতি যাতে আরও দুর্বল হয়ে যায়, এটাই তাদের মূল লক্ষ্য। সব মিলিয়ে খেলা যে এখন ট্রাম্পের নাগালের বাইরে। ইরানকে আক্রমণ করলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি, এই হিসাব সে বুঝে গেছে। মুসলিম ভাইদের অভূতপূর্ব ঐক্য, ইরানের অটুট রাষ্ট্র কাঠামো, মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্ত্র ব্যবসার বাস্তবতা এবং রাশিয়া চীনের টানা লাল রেখা, সব মিলিয়ে ইরান আজও এক কঠিন বাস্তবতা, যাকে ইচ্ছে মতো চাপ দিয়ে ভাঙা যায় না। ইরান শুধু টিকে নেই, ইরান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শক্ত অবস্থান ধরে রেখেছে। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব কিছুর মধ্যেও তারা রাষ্ট্রকে একসাথে রাখতে পেরেছে, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছে, আর সবচেয়ে বড় কথা, নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেনি। এই স্থিতিশীলতাই ইরানের আসল শক্তি। এই কারণেই যত হুমকি, যত যুদ্ধের কথা শোনা যাক না কেন, বাস্তবে সবাই জানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার মানে এমন আগুনে হাত দেয়া যা একবার জ্বলে উঠলে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। আর ঠিক এই জায়গাটাতেই ইরান প্রমাণ করেছে সব চাপের মাঝেও তারা এখনো অপ্রতিরোধ্য। ইরানকে কেন জয় করা যায় না তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে দ্য প্রেসে, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন।